উম, জানো, আমরা যখন কোনো গভীর বা অচেনা জঙ্গলে পথ হারিয়ে ফেলি। তখন তো সবচেয়ে বেশি ভরসা থাকে ওই একটা কম্পাসের ওপরই, তাই না? একদম তাই। আমরা ধরে নিই যে কাঁটাটা ঠিক উত্তর দিক দেখাচ্ছে, আর আমরা একদম সোজা পথেই এগোচ্ছি। হুম। কিন্তু একবার ভেবে দেখো তো, আম, যদি সেই কম্পাসটা ভেতর থেকেই ভাঙা থাকে। ওহ, সেটা তো খুব মারাত্মক একটা পরিস্থিতি হবে। মানে আমরা হয়তো ভাবছি আমরা সঠিক গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আসলে আমরা কেবল গোল গোল ঘুরছি। জঙ্গল থেকে বের হওয়ার বদলে একই ভুলের বৃত্তে আটকে আছি। ঠিক। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, কম্পাসটা যে ভাঙা, সেটা কিন্তু আমরা টেরই পাই না। আমাদের দৈনন্দিন বিশ্বাস আর চিন্তাধারার ক্ষেত্রেও ঠিক একই রকম একটা ব্যাপার ঘটে। আমাদের নিজেদের লজিকের কথা বলছো? হ্যাঁ, আসলে আমরা ভাবি আমাদের যুক্তিগুলো একদম সলিড, আমাদের বিশ্বাসগুলো নিরেট, কিন্তু ভেতরে ভেতরে সেগুলো হয়তো কাঠামোগতভাবেই পুরোপুরি ভুল। বুঝতে পারছি। আর আজকের এই ডিপ ডাইভে আমাদের লক্ষ্যই হলো ওই ভাঙা কম্পাসগুলো চিনে নেওয়া। কিভাবে আমরা যে কোনো তর্কে বা সিদ্ধান্তে সমস্ত রকম ধর্মীয় অন্ধবিশ্বাস বা নিজস্ব পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ যৌক্তিক আর বস্তুনিষ্ঠ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। একদম। মানুষের মস্তিষ্ক কিন্তু খুব সহজেই কিছু যুক্তির ফাঁদে পড়ে যায়। আর এই লজিক্যাল ট্র্যাপগুলো থেকে বের হতে না পারলে কোনো বিষয়ে আসলে পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এক্স্যাক্টলি। আর এই ফাঁদগুলো চিনতে আজ আমরা যে দারুণ বইটা সাহায্য নিচ্ছি, সেটার নাম হলো ব্যাড আর্গুমেন্টস, 100 অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যালাসিজ ইন ওয়েস্টার্ন ফিলসফি। চমৎকার একটা বই। হ্যাঁ, বইটাতে খুব গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কিভাবে যুক্তির কাঠামোগত ত্রুটি বা ওই লজিক্যাল ফ্যালাসি আমাদের প্রতিনিয়ত বিভ্রান্ত করে। তবে শুরুতেই একটা ব্যাপার আমি একদম পরিষ্কার করে নিই। হ্যাঁ, ডিসক্লেমারটা দেওয়া জরুরি। ঠিক। এই বইটা ঘাঁটতে গিয়ে দেখলাম, লজিকের ভুলগুলো বোঝানোর জন্য তারা অনেক সংবেদনশীল, এমনকি ধর্মীয় বা দর্শনের খুব পরিচিত কিছু উদাহরণ টেনেছে। কিন্তু আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কোনো ধর্ম বা রাজনৈতিক মতবাদের পক্ষে বা বিপক্ষে নামা নয়। একদমই না। আমাদের ডিবেটে কোনো ধর্মীয় বায়াস থাকবে না। আমরা শুধু যুক্তির গণিতটা বোঝার চেষ্টা করছি। একটা আর্গুমেন্টের কাঠামোটা ঠিক না ভুল, ব্যাস ওইটুকুই। কোনো অন্ধবিশ্বাসকে সমর্থন করা বা কাউকে আঘাত করা আমাদের কাজ নয়। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। হ্যাঁ, শুরু করা যাক। যে কোনো বিতর্ক বা যুক্তি বোঝার আগে তো আমাদের নিজেদের মনের ভেতরের ফাঁদগুলো চিনতে হবে। মানুষ কেন অন্ধভাবে কিছু বিশ্বাস করে? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের বিবর্তন আর মনস্তত্ত্বের একটা খুব গভীর স্তরে। বইটিতে এটাকে বলা হয়েছে কনফার্মেশন বায়াস বা নিশ্চিতীকরণ পক্ষপাত। হুম কনফার্মেশন বায়াস, এটা আসলে কিভাবে কাজ করে? সহজ কথায় বলতে গেলে আমাদের মস্তিষ্ক স্বভাবতই শুধু সেই প্রমাণগুলোই খোঁজে বা গ্রহণ করতে চায় যা আমাদের আগে থেকে ঠিক করে রাখা বিশ্বাসকে সাপোর্ট করে। ও আচ্ছা, অবচেতনভাবেই আমরা একটা ছাঁকনি বসিয়ে রেখেছি। এক্স্যাক্টলি। আমি যা আগে থেকেই বিশ্বাস করতে চাই, আমার চোখ শুধু সেটাই খুঁজবে। আর ওই বিশ্বাসের উল্টো দিকের কোনো প্রমাণ সামনে এলে মানুষ অবচেতনভাবেই সেটা এড়িয়ে যায়। বা সরাসরি অস্বীকার করে বসে। হ্যাঁ। যে তথ্যগুলো আমাদের বিশ্বাসের সাথে নিখুঁতভাবে মিলে যায় সেগুলো খুব সহজেই ওই ছাঁকনি পার হয়ে মস্তিষ্কে ঢুকে যায়। আর যেগুলো মেলে না সেগুলোকে আমরা হাজারটা অজুহাত দিয়ে বাতিল করে দিই। এটা তো আমরা আমাদের চারপাশে, এমনকি নিজেদের মধ্যেও প্রতিনিয়ত দেখি। একটা খুব সাধারণ উদাহরণ দেয়া যাক। ধরো পত্রিকা খুলে রাশিফল পড়ার ব্যাপারটা। হ্যাঁ, এটা তো খুব কমন। রাশিফলে লেখা আছে, আজ আপনার দিনটি শুভ, পুরনো কারোর সাথে দেখা হতে পারে। এবং ওই দিন হয়তো সত্যিই রাস্তায় পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আর তখনই আমরা লাফিয়ে উঠি। হ্যাঁ, আমি আর সাবরের সাথে ভাবি, আরে রাশিফল তো একদম ঠিক। এই মিলে যাওয়া ঘটনাগুলোকে বা ওই যে হিটস বলে, এগুলোকে আমরা খুব সযত্নে মনে রাখি। আর বছরের বাকি ৩০০ দিন যখন রাশিফলের সাথে বাস্তবের কোনো মেল থাকে না, মানে যখন মেসেজ হয়, সেদিন আমরা সেটা বেমালুম ভুলে যাই। ঠিক, কেউ মনেও রাখে না যে রাশিফল ভুল বলেছে। আর এই হিটসগুলো মনে রাখা আর মেসেজগুলো ভুলে যাওয়ার প্রবণতাই হল কনফার্মেশন বায়াসের মূল ভিত্তি। এর পেছনের কারণটা কিন্তু সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল, বিবর্তনের কোনো ব্যাপার আছে এর পেছনে? হ্যাঁ,
আসলে আদিম যুগে মানুষের জন্য সবসময় লজিক্যালি সঠিক হওয়ার চেয়ে নিজের গোত্র বা দলের সাথে মিলেমিশে থাকাটা বেশি জরুরি ছিল বেঁচে থাকার জন্য। ও, দলছুট হলো তো বিপদ। একদম। তাই আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যাতে আমরা নিজেদের দলের বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে রাখি, তাতে সেই বিশ্বাস যতই অযৌক্তিক হোক না কেন। কিন্তু সমস্যা হলো আমরা তো আর এখন গুহায় বাস করি না। আমাদের মস্তিষ্ক যদি এখনো এভাবেই কাজ করে, তাহলে এই মারাত্মক ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? উপায় একটা আছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো বইয়ের সমাধানটা। তারা এখানে দার্শনিক ডেভিড হিউমের একটা খুব পাওয়ারফুল উক্তি নিয়ে এসেছে। ডেভিড হিউম কি বলেছিলেন তিনি? হিউম বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ তার বিশ্বাসকে প্রমাণের অনুপাতে ধারণ করেন। প্রমাণের অনুপাতে ধারণ করেন। মানে বিষয়টা কি এমন যে আমি কোনো কিছু কতটা গভীরভাবে বিশ্বাস করব সেটা নির্ভর করবে সেটার সপক্ষে কতটা শক্ত প্রমাণ আছে তার উপর? একদম। তবে শুধু নিজের বিশ্বাসের সপক্ষে প্রমাণ খুঁজলেই কিন্তু হবে না। বিজ্ঞান এবং সুস্থ দর্শনের একটা বড় ভিত্তি হল ফালসিফিকেশন। ফলসিফিকেশন মানে নিজের বিশ্বাসকে ভুল প্রমাণ করার চেষ্টা করা? ঠিক ধরেছ। মানে সক্রিয়ভাবে চেষ্টা করতে হবে। আপনি যদি কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তবে নিজেকেই প্রশ্ন করতে হবে, কোন প্রমাণটা পেলে আমি মানতে বাধ্য হব যে আমার এই বিশ্বাসটি সম্পূর্ণ ভুল। ওয়াও, এটা তো খুব কঠিন একটা কাজ। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জেরা করার সাহস থাকতে হবে। হ্যাঁ, যদি সব রকম বিপরীত প্রমাণ খোঁজার পরও কোনো বিশ্বাসকে ভুল প্রমাণ করা না যায়, কেবল তখনই সেটাকে যুক্তিসঙ্গত বলে ধরে নেওয়া যায়। কিন্তু বাস্তবে তো আমরা সেটা করি না। আমরা নিজেদের চিন্তাকে চ্যালেঞ্জ করার বদলে সেটাকে ডিফেন্ড করতে নেমে পড়ি, আর তখনই অন্য মানুষের সাথে তর্কে আমরা অদ্ভুত সব লজিক দিতে শুরু করি। ঠিক বলেছ। এখান থেকে কি ওই চক্রাকার যুক্তি বা সার্কুলার রিজনিংয়ের ব্যাপারটা আসে? মানে নিজের বায়াসটাকে জাস্টিফাই করতে গিয়ে আমরা যে যুক্তির গোলকধাঁধা তৈরি করি। হ্যাঁ, একদম ঠিক জায়গায় হাত দিয়েছ। যুক্তিশাস্ত্রে এটাকে বলে বেগিং দ্য কোয়েশ্চেন। বেগিং দ্য কোয়েশ্চেন, এটা আসলে কি? এটি এমন এক ধরনের যুক্তির ফাঁদ যেখানে যুক্তির উপসংহারটিকেই, মানে কনক্লুশনটাকেই আবার সেই যুক্তির প্রাথমিক শর্ত বা ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, বইটিতে এর খুব স্পষ্ট একটা উদাহরণ দেওয়া আছে। ধরো, কেউ দাবি করছে ঈশ্বর আছেন কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থে তা লেখা আছে। হুম। আবার তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয়, আচ্ছা, কিন্তু ধর্মগ্রন্থ যে সত্য তার প্রমাণ কি? তখন সে উত্তর দেয়, ধর্মগ্রন্থ তো অবশ্যই সত্য, কারণ এটি স্বয়ং ঈশ্বরের বাণী। হ্যাঁ, এটাই হলো সার্কুলার রিজনিং। আবারও মনে করিয়ে দিই, আমরা কেবল যুক্তির কাঠামো বা লজিক্যাল ফ্যালাসি বোঝার জন্য এই উদাহরণটা টানছি। কিন্তু কাঠামোগত দিক থেকে দেখলে এই যুক্তিতে আমরা যেখান থেকেই শুরু করেছিলাম ঘুরে ফিরে ঠিক সেখানেই ফিরে আসছি না? হ্যাঁ, এখানে কিন্তু বাইরের কোনো স্বাধীন প্রমাণ বা এভিডেন্স দেওয়া হচ্ছে না। মূল দাবিটিকেই একটু ঘুরিয়ে প্রমাণের জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা বৃত্তের মতো ঘুরতে থাকে, যার কোনো শুরু বা শেষ নেই। এক্স্যাক্টলি। আর এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে আরও একটা ফ্যালেসি, যাকে বইটিতে বলা হয়েছে অ্যাপিল টু ইগনোরেন্স বা অজ্ঞতার দোহাই। ও, এটা তো খুব দেখা যায়। মানে আমার কাছে কোনো শক্ত প্রমাণ নেই, তাই আমি উল্টো দিকের মানুষটাকে বলছি, তুমি তো প্রমাণ করতে পারছো না যে আমি ভুল, তার মানে আমিই ঠিক। ব্যাপারটা কি এরকম? অনেকটা তাই। ধরো, কেউ খুব আত্মবিশ্বাসের সাথে বলছে, তুমি তো কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে ভূত নেই, সুতরাং ভূত আছে। হ্যাঁ, মানে আমার অজ্ঞতাটাই তোমার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, বইটিতে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে এটি একটা বিরাট যৌক্তিক ত্রুটি। কিছু একটা প্রমাণ করা যাচ্ছে না মানেই যে তার বিপরীত দাবিটি স্বয়ংক্রিয়ভাবে সত্য হয়ে যাবে, যুক্তির শাস্ত্রে এমন কোনো নিয়ম নেই। একদমই তাই। আমি জানি না, এটা কখনোই কোনো কিছুর অস্তিত্বের প্রমাণ হতে পারে না। ঠিক। আচ্ছা, এখানে বিষয়টা সত্যি খুব আকর্ষণীয় হয়ে ওঠে। যখন দুটো ভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে তুমুল বিতর্ক হয়, তখন দুজনেই একে অপরকে প্রমাণ দিতে বলে। হ্যাঁ, খুব কমন দৃশ্য। তাহলে সত্যিটা বের করার জন্য প্রমাণ করার আসল দায়িত্বটা, বা ওই যে বার্ডেন অফ প্রুফ আমরা বলি, সেটা আসলে কার কাজে থাকে? এটা খুব ক্রুশাল একটা পয়েন্ট। বই অনুযায়ী প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ সবসময় তার ওপরই পড়ে যিনি কোনো নতুন বা পজিটিভ দাবি করছেন। মানে যে দাবিটা তুলছে, প্রমাণ তাকেই দিতে হবে। হ্যাঁ, ধরো কেউ দাবি করল যে এই মুহূর্তে মহাকাশে একটা অদৃশ্য চায়ের কেটলি ভাসছে। এখন তুমি তো প্রমাণ করতে পারবে না যে কেটলিটা নেই। কারণ সেটা তো অদৃশ্য। আমি খুঁজব কি করে?
এক্স্যাক্টলি। কিন্তু তার মানে এই নয় যে তার দাবিটা সত্য হয়ে গেল। প্রমাণের পুরো দায়িত্ব ওই মানুষটার ওপর যে কেটলির দাবিটা তুলেছে। বুঝতে পেরেছি। বিজ্ঞান বা দর্শনে এই প্রমাণের ভিত্তি নির্ভর করে বস্তুনিষ্ঠ তথ্যের উপর। কে কতক্ষণ তর্কে গলাবাজি করতে পারছে তার ওপর নয়। একদম ঠিক। আচ্ছা, চক্রাকার যুক্তি আর প্রমাণের দায়ভারের বিষয়টা পরিষ্কার। কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বা চায়ের আড্ডায় তর্কে এমন কিছু যুক্তি ধেয়ে আসে যেগুলো শুনে প্রথম ধাক্কায় মনে হয়, আরে এটা তো একদম অকাট্য লজিক। হ্যাঁ, খুব কনভিন্সিং মনে হয় শুরুতে। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় ওটা আসলে একটা বিরাট ট্র্যাপ। আর ঠিক ওই জায়গাটিতেই আসে প্রুভিং টু মাচ বা অতিরিক্ত প্রমাণ করার ফ্যালাসিটি। অতিরিক্ত প্রমাণ, সেটা আবার কি? মানে যখন কোনো যুক্তি এতই ঢালাওভাবে কাজ করে যে তা দিয়ে দুনিয়ার যে কোনো অবাস্তব জিনিসও প্রমাণ করে ফেলা যায়, তখন বুঝতে হবে সেই যুক্তির কাঠামোতে খুব বড় কোনো গলদ আছে। মানে যে চাবি দিয়ে দুনিয়ার সব তালা খোলা যায় সেটা আসলে কোনো চাবিই নয়। একদম। এই প্রসঙ্গে বইটিতে প্যাস্কেলের বাজির কথা বলা হয়েছে, প্যাস্কেলস ওয়েজা। প্যাস্কেলস ওয়েজা, এটা নিয়ে বেশ বিতর্ক আছে। হ্যাঁ, সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি গণিতবিদ ব্লেজ প্যাস্কেল একটা যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করাই আমাদের জন্য লাভজনক বা নিরাপদ। কেন নিরাপদ? কারণ যদি ঈশ্বর থাকেন তবে বিশ্বাস করার কারণে আমরা মৃত্যুর পর অসীম পুণ্য পাব। আর যদি তিনি না থাকেন তবে বিশ্বাস করার কারণে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। যুক্তিটা শুনলে প্রথম ধাক্কায় বেশ বুদ্ধিদীপ্ত মনে হয়, তাই না? যেন রিস্ক ম্যানেজমেন্টের একটা দারুণ স্ট্র্যাটেজি। হ্যাঁ, কিন্তু সমস্যাটা কোথায় জানো? কোথায়? এই একই যুক্তির কাঠামো ব্যবহার করে তো আমরা যে কোনো কাল্পনিক জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে পারি। মানে ধরো কেউ বলল, আমাদের ফ্লাইং স্প্যাগেটি মনস্টারের অস্তিত্বে বিশ্বাস করা উচিত। হ্যাঁ, বা ধরো হিমালয়ের অদেখা বিগফুট। ঠিক। কারণ যদি তারা সত্যি থেকে থাকে আর আমরা বিশ্বাস না করি, তাহলে হয়তো তারা আমাদের ভয়ঙ্কর শাস্তি দেবে, আর বিশ্বাস করলে তো কোনো ক্ষতি নেই। এক্স্যাক্টলি। এমনকি কোনো অশুভ দানবের ক্ষেত্রেও এই একই বাজি ধরা যায়। বইটি খুব সুচারুভাবে এই দুর্বলতাটাই দেখাচ্ছে। মানে যে যুক্তি দিয়ে দুনিয়ার সব উদ্ভট জিনিসই প্রমাণ করা যায়, বাস্তবে তা কিছুই প্রমাণ করে না। একদম ঠিক। অতিরিক্ত প্রমাণ করার এই প্রবণতা পুরো যুক্তির কাঠামোটাকেই অর্থহীন করে তোলে। হ্যাঁ, বুঝতে পারছি। আর মানুষ যখন দেখে তার যুক্তি কাজ করছে না, তখন সে বিতর্কের আরেকটা খুব পরিচিত ফ্যালাসির আশ্রয় নেয়, গ্যালিলিও গ্যাম্বেট। ওহ, গ্যালিলিও গ্যাম্বেট। এটা তো এখন সোশ্যাল মিডিয়া খুব দেখা যায়। অনেকেই মনে করেন মূল স্রোতের বা প্রতিষ্ঠিত বিজ্ঞান ও ধারণার বিরুদ্ধে গেলেই সেটা বুঝি নির্ঘাত সত্য। হ্যাঁ, তারা খুব গর্ব করে বলে, গ্যালিলিওকে তার সময় সবাই ভুল ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত তো তিনিই সঠিক প্রমাণিত হয়েছিলেন। আমাকেও এখন সবাই ভুল ভাবছে, আমার তত্ত্ব নিয়ে হাসাহাসি করছে। তার মানে গ্যালিলিওর মতোই আমি আসলে সঠিক। লজিকটা অনেকটা এরকমই তো। ঠিক তাই। বইটিতে চমৎকারভাবে দেখানো হয়েছে কিভাবে বর্তমান সময়ের ভ্যাকসিন বিরোধীরা অথবা ধরো যারা ফ্ল্যাট আর্থ বা পৃথিবী সমতল বলে বিশ্বাস করে, তারা এই চরম অযৌক্তিক তুলনা ব্যবহার করে। মানে তারা নিজেদের গ্যালিলিও সমকক্ষ ভাবতে শুরু করে। হ্যাঁ, শুধু এই কারণে যে মূলধারার বিজ্ঞান ও সমাজ তাদের দাবিকে পাগলামি বলে বাতিল করে দিচ্ছে। কিন্তু একটু দাঁড়াও, আমি যদি একটু উল্টো দিক থেকে ভাবি, মানে একটু পুশব্যাক দিই। হ্যাঁ, বলো। গ্যালিলিও তো সত্যি সঠিক ছিলেন, সমাজ তো তাকে সত্যিই ভুল বুঝেছিল। তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝব যে কখন মূল স্রোতের বাইরের কোনো দাবি আসলে সঠিক আর কখন সেটা স্রেফ একটা অন্ধবিশ্বাস বা লজিক্যাল ফ্যালাসি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, আর এর উত্তরটা লুকিয়ে আছে প্রমাণের প্রকৃতির মধ্যে। গ্যালিলিওর কাছে কিন্তু নিরেট পর্যবেক্ষণযোগ্য প্রমাণ ছিল। প্রমাণ ছিল? হ্যাঁ, তার কাছে টেলিস্কোপ ছিল। তিনি চাঁদের পাহাড়, বৃহস্পতির উপগ্রহ এগুলো নিজের চোখে দেখেছিলেন এবং অন্যদের দেখাতে পেরেছিলেন। অর্থাৎ তিনি শুধু হাওয়ায় কথা বলে নিজেকে বিদ্রোহী প্রমাণ করতে চাননি, তার কাছে সলিড ডেটা ছিল। ঠিক। কোনো নতুন বা ভিন্নধর্মী তত্ত্বকে সঠিক হতে হলে তাকে শুধু স্রোতের বিপরীতে হাঁটলেই চলবে না। বিজ্ঞান এবং দর্শনের মানদণ্ডে তাকে ফ্রুটফুল বা ফলপ্রসূ হতে হবে, তাকে ওয়াইডার স্কোপিং হতে হবে। ওয়াইডার স্কোপিং মানে ব্যাপক পরিসরের বিষয়বস্তু নিখুঁতভাবে ব্যাখ্যা করার ক্ষমতা রাখতে হবে।
এবং সবচেয়ে বড় কথা, তাকে পার্সিমোনিয়াস হতে হবে। পার্সিমোনিয়াস ব্যাপারটা একটু খোলসা করো। মানে একটা থিওরিকে পার্সিমোনিয়াস হতে হবে বলতে ঠিক কি বোঝায়? এর মানে হল তত্ত্বটি যত কম অনুমানের ওপর নির্ভর করবে তত ভালো। এটাকে দর্শনে ওকামের খুর বা ওকাম শ্রেজা বলা হয়। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, ধরো তুমি রাতে ঘুমোচ্ছ, হঠাৎ ছাদে দুমদাম শব্দ শুনলে। হুম। এখন তুমি ভাবতে পারো যে এলিয়েনরা স্পেসশিপ ল্যান্ড করিয়েছে, অথবা ভাবতে পারো একটা সাধারণ বিড়াল লাফ দিয়েছে। কোনটা বেশি লজিক্যাল? অবশ্যই বিড়াল। কেন? কারণ এলিয়েন ধরতে গেলে তোমাকে অনেকগুলো অবাস্তব অনুমান করতে হবে। এলিয়েন আছে, তারা পৃথিবীতে এসেছে, তারা তোমার ছাদেই নেমেছে, ইত্যাদি ইত্যাদি। ও আচ্ছা, মানে অহেতুক জটিলতা বা কাল্পনিক সত্তার আশ্রয় না নিয়ে সবচেয়ে সহজ ও সরাসরি ব্যাখ্যা প্রদান করাটাই হলো পার্সিমোনিয়াস হওয়া। এক্স্যাক্টলি। শুধু মানুষ হাসাহাসি করলেই বা সমাজ বিরোধিতা করলেই কোনো তত্ত্ব রাতারাতি সত্য হয়ে যায় না। সত্য হতে হলে প্রমাণের কোষ্ঠী পাথরে তাকে উত্তীর্ণ হতেই হবে। তার মানে শুধু বিদ্রোহী বা নতুন হলেই কোনো ধারণা সত্য হয় না। কিন্তু সময়ের সাথে কি লজিকের কোনো কানেকশন আছে? সময়ের সাথে কিরকম? মানে একটা বিশ্বাস 1000 বছর ধরে চলছে, মানেই কি সেটা ধ্রুব সত্য? বা অনেক পুরনো বলেই কি সেটা বাতিলযোগ্য? ও আচ্ছা, এই প্রশ্নটা আমাদেরকে সময়ের দুটো বড় ফাঁদের সামনে দাঁড় করিয়ে দেয়। এই অংশে বইটিতে অ্যাপিল টু ট্রেডিশন বা ঐতিহ্যের দোহাই এবং ক্রোনোলজিক্যাল স্নোবারি বা কালানুক্রমিক দাম্ভিকতা, এই দুইয়ের মধ্যে একটা খুব সুন্দর তুলনা টানা হয়েছে। ঐতিহ্যের দোহাই বলতে তো বোঝায় যখন আমরা তর্কে বলি আমাদের বাপদাদারা এটা করে এসেছেন, 1000 বছর ধরে এই প্রথা বা বিশ্বাস সমাজে চলছে, তাই এটাই নিশ্চিতভাবে সঠিক। একদম তাই। কোনো প্রথা বা বিশ্বাসকে শুধু এই কারণে অন্ধভাবে আঁকড়ে ধরে রাখা যে সেটি বহু বছর ধরে চলে আসছে, এটি একটি স্পষ্ট লজিক্যাল ফ্যালাসি। বহু পুরনো প্রথাও চরম ভুল বা ক্ষতিকারক হতে পারে। ঠিক। অন্যদিকে বিখ্যাত লেখক C.S. লুইসের দেওয়া একটা কনসেপ্ট হল ক্রোনোলজিক্যাল স্নোবারি, যা হল ঠিক ওই ঐতিহ্যের দোহাইয়ের বিপরীত দিক। বিপরীত বলতে মানে নতুন মানেই ভালো আর পুরনো মানেই খারাপ, এমন কিছু? ঠিক তাই। কোনো ধারণাকে স্রেফ পুরনো বা সেকেলে বলে অবজ্ঞা করে বাতিল করে দেওয়া। যেমন বইয়ে একটা উদাহরণ আছে, কেউ হয়তো কোনো গভীর দার্শনিক বিশ্বাসকে লৌহযুগীয় ধারণা বলে কটাক্ষ করল। ও, মানে ধারণাটা অনেক পুরনো, সুতরাং আজকের এই বিজ্ঞানের যুগে সেটা নিশ্চিতভাবেই ভুল। হ্যাঁ, কিন্তু এটাও যুক্তির দিক থেকে সমানভাবে অযৌক্তিক। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? না আমরা বলতে পারছি পুরনো মানেই সঠিক, না বলতে পারছি পুরনো মানে ভুল। হ্যাঁ, বই থেকে জি.কে. চেস্টারটনের একটা চমৎকার উপমা আমার মনে পড়ছে, যা এই বিষয়টিকে একদম জলজান্ত করে দেয়। কোনটা বলো তো? তিনি বলেছেন, এই ধরনের যুক্তির মানে দাঁড়ায় কোনো দর্শন বা বিশ্বাস সোমবারে হয়তো খুব সত্যি ছিল, কিন্তু মঙ্গলবারে সেটা হঠাৎ করে মিথ্যে হয়ে গেল। হা হা, একদম। মানে সময়ের কাঁটা ঘুরলেই বুঝি সত্যের ডেট এক্সপায়ার হয়ে যায়। এটা তো একটা অবাস্তব চিন্তাধারা। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, সত্য বা যুক্তির কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ বা এক্সপায়ারি ডেট থাকে না। পিথাগোরাসের উপপাদ্য 2500 বছরের পুরনো হলেও আজও তা একই রকম সত্য। একদম ঠিক কথা। কোনো পুরনো বিশ্বাস কেন বাতিল হয়ে গেল, আমাদের সেটা গভীরে তলিয়ে দেখতে হবে। সেটা কি নতুন কোনো শক্ত প্রমাণের ভিত্তিতে ভুল প্রমাণিত হয়েছিল, নাকি কেবল মানুষের রুচি বা সামাজিক ফ্যাশন বদলে গিয়েছিল বলে সেটা হারিয়ে গেছে? মানে শুধু বয়সের মাপকাঠিতে সত্য মিথ্যা বিচার করা চূড়ান্ত অযৌক্তিক। এক্স্যাক্টলি। ওয়াও! আজকের এই পুরো সোর্স মেটেরিয়াল ঘেটে আমরা আসলে দারুণ কিছু সাইকোলজিক্যাল আর লজিক্যাল টুলস পেলাম, যা আমাদের নিজেদের চিন্তাকে পরিষ্কার করতে সাহায্য করবে। হ্যাঁ, সারসংক্ষেপ টানলে বলা যায়, ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তন মানে হল নিজেদের কনফার্মেশন বায়াস বা অন্ধ বিশ্বাসের মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসা। আমরা দেখলাম কিভাবে মানুষ সার্কুলার রিজনিংয়ের ফাঁদে পড়ে, কিভাবে গ্যালিলিওর নাম ভাঙিয়ে নিজেদের ভুল দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করে, আর কিভাবে সময়ের দোহাই দিয়ে লজিককে এড়াতে চায়। হ্যাঁ, এর মূল শিক্ষাই হল যুক্তির কাঠামোকে তার নিজস্ব মাপকাঠিতে বিচার করার ক্ষমতা থাকতে হবে। সেখানে আমাদের ব্যক্তিগত পছন্দ, আবেগ বা ঐতিহ্যের কোনো স্থান নেই। প্রমাণই শেষ কথা বলবে। একেবারে।
প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা যেমন অনুচিত, তেমনি প্রমাণের মুখোমুখি দাঁড়িয়ে আবেগ বা জেদের বশে সত্যকে অস্বীকার করাও সমান বোকামি। আমাদের শ্রোতাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যে আজকের এই গভীর আলোচনা সম্পূর্ণভাবে বইয়ের দার্শনিক কাঠামোর উপর ভিত্তি করে তৈরি। আমরা কোনো নির্দিষ্ট মতবাদকে এখানে ছোট বা বড় করে দেখাইনি। একেবারেই না। আমাদের উদ্দেশ্য ছিল শুধু যুক্তির কাঠামোটা বোঝা। তবে আলোচনা শেষ করার আগে আমি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমরা দেখলাম যে আমাদের মন কিভাবে কনফার্মেশন বায়াস বা অন্ধ বিশ্বাসের ফাঁদগুলো তৈরি করে। এখন প্রশ্ন হল, যদি মানব মস্তিষ্ক বিবর্তনের দীর্ঘ ধায়াতে নিজের সামাজিক অস্তিত্ব এবং গোত্রগত বিশ্বাসগুলোকে টিকিয়ে রাখার জন্য এই বায়াসগুলো তৈরি করে থাকে, তবে কি ১০০% ত্রুটিমুক্ত ও বস্তুনিষ্ঠ যৌক্তিকতা আসলে মানব প্রকৃতিরই পরিপন্থী? মানুষ কি চাইলেই পুরোপুরি র্যাশনাল হতে পারে, নাকি যুক্তির এই লড়াইটা আসলে আমাদের নিজেদেরই আদিম প্রকৃতির বিরুদ্ধে এক অনন্ত যুদ্ধ? সত্যি খুব গভীর আর ভাবার মতো একটা ব্যাপার। আমরা কি আসলে প্রতিনিয়ত আমাদের নিজেদেরই মস্তিষ্কের বিরুদ্ধে লড়ছি? ওই যে শুরুতে বলেছিলাম ভাঙ্গা কম্পাসের কথা, হ্যাঁ, হয়তো বিবর্তনের কারণে আমাদের সবার কম্পাসে একটু হলেও ত্রুটি রয়ে গেছে। কিন্তু এই যুক্তির চর্চা হলো সেই টুল যা দিয়ে আমরা অন্তত বুঝতে পারি কখন কম্পাসটা ভুল দিক নির্দেশ করছে। একদম চমৎকার বলেছ। আর এভাবেই হয়তো আমরা অন্ধবিশ্বাসের গোলকধাঁধা থেকে ধীরে ধীরে আলোর দিকে এগোতে পারি। চিন্তা করতে থাকুন, নিজেদের বিশ্বাসগুলোকে প্রশ্ন করতে থাকুন। আজকে ডিপ ডাইভ এখানেই শেষ করছি।